মোকাজ্জল ইসলামকে তো এই মমতা ব্যানার্জি, আপনারা তো দেখেছেন দুপুরবেলায় সে বক্তব্য রেখেছে আমার সব ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। আবার সেই রাত্রে বলছে, আপনারা দেখবেন ওই মোকাররুল ইসলাম যেখানে গাড়ির বন্নেটে উঠে বক্তৃতা করছিল, আর যেখানে ওই মোথাবাড়ি ব্লক, ওটার ডিস্টেন্স ছিল 13 কিলোমিটার। তাহলে যদি ও অন্যায় করলো, তাহলে মালদার এসপি, মালদার এডিএম তার কাছে ছিল, তাকে গ্রেপ্তার না করে সে যখন বাগডোগরা বিমানবন্দরে গেল কলকাতায় ফেরার জন্য, তাকে তো সেদিন মমতা ব্যানার্জির সিআইডি যে গ্রেপ্তার করেছে, ও নিজেই ক্রেডিটলি বলেছে আমার সিআইডি গ্রেপ্তার করেছে, বলেছে কিনা দেখুন গা, তাকে আজকে এনআইএর হাতে তুলে দিচ্ছে। তাহলে বেলডাঙ্গাতে সামান্য রাস্তা অবরোধ করার দায়ে 36 জন মুসলমানকে বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার অ্যারেস্ট করেছিল, যাদের সেকশন ছিল 15 দিনে বেল হয়ে যাওয়ার কথা। 17 জানুয়ারি 2026 অ্যারেস্ট হয়েছিল শনিবার। আজকে কত ভাই? এপ্রিলের 9 তারিখ। 5 মাস ধরে তাদেরকে কিন্তু পরবর্তীকালে ওই এনআইএর হাতে তুলে দিল। তাহলে বিজেপির সাথে আরএসএস এর সাথে কার চেন আছে? আপনারা মুসলমান সমাজ, আপনারা ঠান্ডা মাথায় রাত্রে ঘুমাতে গিয়ে চিন্তা করবেন যে মমতা ব্যানার্জি কত বড় মুসলমানদের শত্রু। শুধু বিভিন্ন জায়গায়, বীরভূমের বকটয়ে 9 জন মুসলমান, 8 বছরের বয়স থেকে 80 বছরের 9 জন মুসলমানকে কারা মেরেছিল? পুড়িয়ে, আগুন দিয়ে। তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল। আজকে মমতা ব্যানার্জির পুলিশ সব জায়গাতে, মমতা ব্যানার্জির ক্যাডাররা মুসলমানকে মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জির দারোগা বাবুরা। এটা থেকে সাবধান। একে যদি আগামী দিনে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনেন না, তা বাংলাটার মুসলমানদের আর ইমান বলে কিছু থাকবে না, সমস্ত ইমান নষ্ট করে দেবে। আমিও কুণাল ঘোষকে বলছি, তোমাদের হাতে সিআইডি আছে, তোমাদের হাতে আইবি আছে, তোমরা এই 19 ডিসেম্বরের ভিডিও, আমিও দাবি করছি ইনকোয়ারি হোক, তদন্ত হোক। যদি আমি কোনো দোষের দোষী হই, বা কোনো ভারতবর্ষের নরেন্দ্র দাস মোদী বা অমিত শাহ বা ওই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, এদের সঙ্গে কোনো জায়গায় আমাকে যদি মিলার কোনো ছবি দেখাতে পারে, কোনো কথা বলার প্রমাণ দিতে পারে, 1000 কোটি তো দূরের কথা, 1 কোটি টাকার লেনদেনের যদি কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমি যা শাস্তি দিবে আমি মেনে নেব। আর যদি না পারে, 1000 কোটি টাকার ক্লেম করেছে, তো এই কুণাল ঘোষের সাথে আর অভিষেকের সাথে আর মমতার সাথে আর ববির সাথে 2000 কোটি টাকার কেস করবো, দিয়ে আদায় করবো, তবে ছাড়বো। ওকে তো আগেই বলেছি মুতে সুগা, আগেই বলেছি যে মুতে ঘুমাগা। আর তুই যে কত বড় এমপি, কত বড় সংগঠন, এই 9-10 সিটটা জিতে দেখা, তারপরে ওই মুর্শিদাবাদের 22টা খবর। হ্যাঁ, আমি এইরকম কোনো এজামশন করি না। যেভাবে সমর্থন ভোটের দিনে, এইভাবে যদি মানুষ আমাদের পাশে থাকে, তো লক্ষাধিক ভোটে জিতবো। এরা তৃণমূল 3য় স্থানে যাবে, রেজিনগরেও 3য় স্থানে যাবে, বিজেপি সেকেন্ডে আসবে, কংগ্রেস 4র্থে যাবে, এখানেও ওখানেও দেখে নেবেন। রেজিনগরেও ফার্স্ট পজিশনে আমি থাকবো, আমার সঙ্গে দূরত্ব 80,000-এর থাকবে। বিজেপি সেকেন্ড হবে, তৃণমূল থার্ড হবে। ওই 2016 সালে আমি নির্দলে দাঁড়িয়ে তৃণমূলের এই প্রতীককে থার্ড পজিশনে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ যেভাবে আমার পাশে আছে, যেভাবে আমাকে সমর্থন করছে, আমাকে পেয়ার দিচ্ছে, আমাকে ভালোবাসছে, আমি মনে করি মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে আমরা 14টা আসন আম জনতা উন্নয়ন পার্টি জিতবো। বাকি যে 8টা আসন থাকে, 14 8 22, দেখবেন কংগ্রেসও 2-1টা সিট পাবে, বিজেপিও 2টো ছিল, তারাও 2-3টে সিট পাবে, আর তৃণমূল যদি পায় 1টা থেকে 2টো সিট পেতে পারে। আপনারা মিলিয়ে নেবেন। চৌঠা
মেয়ে গণনা কেন্দ্রে মিলিয়ে দিবে। দেখুন, সাইনা মমতাজ সম্বন্ধে আমি কিছু বলবো না। কেন বলবো না? একটা মুসলিম পরিবারের গৃহবধূ, ও আমার বোনের মতো। সে আমার বিরোধী হিসাবে তৃণমূল দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমি কোনো মুসলিম পরিবারের ভদ্র মহিলাকে নিয়ে কোনো কুরুচিকর কোনো কথা বা মানুষের যে রায় সেটা নিয়ে আমি কোনো গর্ব বা কোনো অহংকার আমি দেখাবো না। মানুষ যদি, আল্লাহ যদি চাই, সম্মান দিনেওয়ালা আল্লাহ, সম্মান কেড়ে নেওয়া মালিকও আল্লাহ। অন্যরা টাইট হবে এই ভেবে আনন্দে আছে। আয় রে আয় রে আয়, মানে অন্যের রাগ করে নিজে মাটিতে ভাত খাওয়া, অন্যের থালার ইয়ে করতে গিয়ে নিজে মাটিতে রাগ করে ভাত খাওয়া, এরকম ব্যাপার। এই অপূর্বকেও কিন্তু ডেকেছিল। কেন ডেকেছিল না? তো বাংলাতে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে আছে অপূর্ব, আর ওই ইংলিশে আছে অপূর্বা। হ্যাঁ, বুঝতে পারলেন না? আচার্য আচার্য, ওরে বাপ রে বাপ। কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, শুধু চুলকানির চেষ্টা। এই চুলকে চালকে রস বের করা অসম্ভব। তাই মেন এবং মুদ্রা কথা হলো এই, কে কাকে টাইট দিল। মুসলমানরাকে টাইট দিয়ে দিয়েছে। হ্যাঁ, মুসলমানরা খুব ঢিল ফসকা মাল, মানে একবারে টাইট দিয়ে দিয়েছে। এরকম কোনো ব্যাপার নেই। মেন এবং মুদ্রা কথা এই যে এসআইআর এর শুরু থেকে এখন অবধি, এসআইআর ঘোষণা থেকে শুরু করে এসআইআর এর আগামীকালকে লিস্ট বার হওয়া পর্যন্ত আপনি যদি সুস্থ মানসিকতার মানুষ হন, আপনি যদি অসুস্থ, আপনার মাথায় যদি নোংরা ঢুকে থাকে, তাহলে আমার কথা ভালো লাগবে না। কিন্তু যদি আপনি সুস্থ মানসিকতার মানুষ হন, তাহলে যারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে হই হই করে বেড়াচ্ছিল, তার বাপকেও ডেকেছে। অসুস্থ বাপ ভ্যানে করে ওই মূত্রথলি অপারেশন করা রুগী, ওই অপারেশন করে থাকলে যে পেশচাপ বার হয়, যে একটা পাইপ দিয়ে আর ক্যারি ব্যাগ ধরে রাখে, ওই পেশচাপ বার করা ক্যারি ব্যাগ ধরে এসআইআর এর নোটিশের জবাব দিতে হাজির হয়েছে। ও আবার এসে ফেসবুকে কমেন্ট করছে যে না না, ওই উমুক যারা এসছে তাদেরকে টাইট দেওয়া হবে, যারা অরিজিনাল তাদের কিছু হবে না। আরে যাদের বাপ দাদু 14 গোষ্ঠী এইখানে, তাদেরকে ডাকা হয়েছিল জামাইবাবু। আপনার খেয়াল নেই, খোঁজ নেই। আর খেয়াল বা খোঁজ থাকলেও আপনি মানসিক রোগাক্রান্ত হয়ে গেছেন, যে না আপনি যা বলবেন বা যা হচ্ছে সব ঠিক হচ্ছে। ইলেকশন ঘোষণা হয়নি, কি বলে আর্মি চলে এসছে, দিয়ে আগামীকাল না পরশু থেকে বলে রুট মার্চ করবে। তো এই যে বিভিন্ন একটা পরিকল্পনা, যে পরিকল্পনাতে ওই যে আমার কাছে সঠিক তথ্য নেই, বিহারে কিছুদিন আগে ভোট হলো, বিহারে ভোট হয়ে ওখানে মাছ মাংস কি কি সব বন্ধ করেছে, এই করেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাঙালি যারা জন্মগত বাঙালি বা পশ্চিম বাংলায় বসবাসকারী যে সমস্ত মানুষ আছে, তাদেরকে টাইট দেওয়া অত সহজ নয়। মানুষকে হয়রানি ছাড়া এখানে আর কিচ্ছু হয়নি, কোনো লাভবান হবে না। আর কিছু ওই রাজনৈতিক নেতা যারা ওই ফরিয়ার মতন এই বাজারে মাছ ধরতে বেরিয়েছিল, তারা ওই কাদার গোবর ছাড়া কিছু পায়নি। এই যে ঘোলা জল এসআইআর, মুসলমান বাদ চলে যাবে, হিন্দুদের কিছু হবে না, হিন্দুরা তোমরা সুরক্ষিত আছো, এই করে দেবো, মোল্লাদেরকে টাইট দিব, মোল্লা মুন্সি গাজী যারা আছে তারা শেষ। হ্যাঁ, এত সহজ না, সব শেষ হয়ে গেছে নাকি? বাপ রে বাপ রে বাপ, জ্ঞানের পণ্ডিত সব এক একটা। এই সমস্ত কোনো কারো কিছু হয়নি। দেখুন, মেন এবং মুদ্রা কথা হলো এই, যদি আপনি সুস্থ মানসিকতার মানুষ হন, সেটা আপনি মুসলমান হোক আর হিন্দু হোক, যদি আপনার মাথা সুস্থ থাকে, তাহলে আপনি ভেবে দেখুন শুরু থেকে এখন অবধি হয়রানি ছাড়া আর কিছু নয়। এবং বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে টানাটানি। এই যে আগামীকালকে যাদের নাম, আচ্ছা ধরুন আমি এই দেশের, আমার বাপ এই দেশের, আমার দাদু এই দেশের, তার দাদু এই দেশের, মানে 14 পিঢ়ি বা 14 গোষ্ঠী এই দেশে জন্মগ্রহণ করেছে, যারা এখানে মারা গেছে। আর আগামীকালকে লিস্টে যদি দেখি যে আমি মোফাক্কেরুল ইসলাম, আমার ভোটার লিস্টে নাম নাই, যা আমি ডিলিট হয়ে গেছি, তো আমি পাগল আমি আর কি। মানে আমাকে নির্বাচন কমিশন বললো যে তোর নাম নেই, তোর এই ব্যাপার, এই বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। আর আমি হাসতে হাসতে সেটা মেনেও নিলাম, তাই না? আজব মাইরি ব্যাপার স্যাপার। মানে আমি মোফাক্কেরুল ইসলাম,
আমার বাপ দাদু 14 গোষ্ঠী গোষ্ঠী পিণ্ডি চোটকে যদি দেখা যায়, গোষ্ঠী পিণ্ডিকে চোটকে, তো চোটকে দেখলেও বা বিভিন্ন রকম আতস কাজ দিয়ে যদি দেখে এরকম করে, তবুও দেখবে যে মোফাক্কেরুল ইসলামের বাপ, মোফাক্কেরুল ইসলামের দাদু, মোফাক্কেরুল ইসলাম দাদুর বাপ, তার 14 পিঢ়ি 14 গোষ্ঠী এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের। আর আগামীকাল মোফাক্কেরুল ইসলাম লিস্টে গিয়ে দেখছে যে মোফাক্কেরুল ইসলাম 2002-এ নাম ছিল, 2000 উমুকে নাম ছিল, 23-এ নাম ছিল, 25-এ নাম ছিল, সব জায়গায় নাম থাকার পর হঠাৎ দেখছে আগামীকালকের লিস্টে যে মোফাক্কেরুল ইসলাম ডিলিটেড। মোফাক্কেরুল ইসলামের ভেজাল লেগে আছে, জুডিশিয়াল ব্যাপার স্যাপারগুলো আছে, মোফাক্কেরুল ইসলাম নাই, গায়েব হয়ে গেছে। আর মোফাক্কেরুল ইসলাম স্বয়ং এখানে আপনাদের সামনে ফেসবুকে লাইভ করছে আর বেঁচে আছে। মানে আমি এই রাজ্যেই আছি, আমি এই রাজ্যেরই মানুষ, আর একটা নির্বাচন কমিশন এসে বলবে তুই এখানকার না, তোর ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে। আর আমি আবার সুন্দরভাবে হাসতে হাসতে সুন্দরভাবে হাসতে হাসতে আমি আবার সেটাকে মেনেও নিব। ওয়ারে 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 ওয়াহ চিরকুটিয়া, হ্যাঁ মানে বলবে আর আমি মেনে নেব, তাই না? না না, আপনার নাম নেই। হ্যাঁ, এটা হতে পারে যে আমার হয়তো যে কাগজটা চেয়েছে সেটা দেওয়ার পদ্ধতি ভুল হয়েছে বা আর কিছু হয়েছে, কিন্তু তুমি নাই, গায়েব হয়ে গেছো। কোন চিরকুটিয়া 3 দিনের এসে বলবে তুই ভোটার না, তুমি ভোটার না, তুমি এই দেশের ভোট দেওয়ার তোমার ক্ষমতা নেই, তোমার ভোটার লিস্টের নাম নাই। মানে এর আগে যে লিস্টগুলোতে ছিল এটা আমি নয়, আমার ওই আমার ভূত, আমার কঙ্কাল ভোট দিয়েছে, আর এখন আমার কাছে শরীরে রক্ত মাংস লেগে আমি মানুষ হয়ে গেছি। মানে এত সহজ মায়েরি বিদ্যা মায়েরি বিদ্যা, আল্লাহর ক্রিয়া। হ্যাঁ, আগামী কালকেই দেখা যাবে কি হবে, আমি বোঝাতে পারছি না মনে হয়, মানে আমি বোঝাতে পারছি না যে আমার বাপ দাদু 14 গোষ্ঠীর এতদিন নাম ছিল, আগামী কালকের লিস্টে এই হয়ে গেছে। কে এসে বললো ডিলিট লিখে দিয়েছে, মানে আমি হাবা গোবা আমি মেনে নেব, তাই না? তাই নিশ্চিত থাকুন, অত আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই। নির্বাচন কমিশন আমার মতন বাপ দাদু থাকা 14 গোষ্ঠী এই দেশের এবং এই দেশের নাগরিকের ভোটার লিস্টে নামটা মানে ডিলিট হওয়ার আগে, নামটাতে এই ওই লাগানোর আগে 14 বার ভাবতে হবে। বুঝতে পারলেন না? 72 বার ভেবে তারপরে হাত দিতে হবে। এবং হাত দেওয়ার পর যদি আগামী কালকে এরকম দেখি, তো গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক রাস্তা খোলা আছে, দেখা যাবে ইনশাল্লাহ। মানে প্রত্যেকটা জিনিসের একটা সহ্যের সীমা আছে। লাইনে লাগার, কাগজ নিয়ে লাইনে লাগানোর বা লাগার একটা সীমা আছে। সীমা আস্তে আস্তে এই যে দেওয়াল পিঠ ঠেকে গেছে, আর নেই, এই যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কত ঠেলবে? বোঝাতে পারলাম কি? হ্যাঁ, মোফাক্কেরুল ইসলাম বলছে এই যে দেওয়ালটা দেখেন, এই যে পিঠ ঠেকে গেছে, পিঠ ঠেকার পরও যদি ঠেলতে আসে কি হবে? ধরুন আমাকে এখন ঠেলছে এরকম করে, এই ঠেলছে, তাহলে আমি কি করবো? এরকম চলে আসবো না? হ্যাঁ তো এই সব ব্যাপার আছে, কোনো সমস্যার ব্যাপার নাই। এসআইআর নির্দিষ্ট পদ্ধতিতে হয়েছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মেনে এই করছে। বিভিন্ন রকম অত নাটক, অত পঞ্চরস কাসুন্দি সব ঘাঁটা হয়ে গেছে, সব ঘেটে 28 তারিখ মানে আগামী কালকে লিস্ট বেরোবে। লিস্টটা আগে দেখা যাক, তারপর পরবর্তী আলোচনা হবে। এবং আগামী দিন গরিব, খেটে খাওয়া, কম শিক্ষিত মানুষদেরকে বলছি, সেটা জাতি ধর্ম নির্বিশেষে, একজন উকিল হিসাবে বলছি, কলকাতা হাইকোর্টের একটা প্র্যাকটিসিং লয়ার আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের রাজ্যের ফ্রম একেবারে ওই কি বলে এটাকে, কাঁথি থেকে, মুর্শিদাবাদের কাঁথি থেকে কাকদ্বীপ, আর দীঘা থেকে দার্জিলিং, এই যে পুরো গল্প, এই গল্পের যতগুলো জেলা আছে, ব্লক আছে, অঞ্চল আছে, পাড়া আছে, বুথ আছে,
সমস্ত জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত খেটে খাওয়া মানুষগুলোকে বলছি এবং আশ্বস্ত করার চেষ্টা করছি, নিশ্চিত থাকুন, একদম অভয়ে থাকুন। আপনি আর আপনার বাপ দাদু যদি এখানকার হয়ে থাকে, আপনি যদি অন্যায়ভাবে কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসার লোক না হন, তাহলে নিশ্চিত থাকুন, একদম নিশ্চিত থাকুন। বুঝতে পারলেন না? পিঠ ঠেকে গেছে তো আপনার। এক তো আপনি ভ্যান চালিয়ে বা দিন মজুরিতে পেট ভরছে না, সংসার চালাতে পারছেন না, জিনিসের দামপত্র বেড়ে গেছে, উন্নয়নের কোনো ব্যাপার নেই, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, পুরো শিক্ষা ব্যবস্থাটা তো চুলায় চলে গেছে, সবই তো শেষ। তারপরে ভোটার লিস্টে নামটাও শেষ। এই যে দেওয়াল, এই যে দেওয়ালটা পিঠ ঠেকে গেছে। পিঠ ঠেকে যাওয়ার পর সাধারণ খেটে খাওয়া মানুষ কত কি করতে পারে বুঝতে পারলেন না? 100% মাইনরিটি বুথে রিভিউ, তো রিভিউ ফিভিউ ছড়িয়ে কই বাত নেই। 100% আর 1%, আরে 1% আর 100% এর কি আছে? যে কোনো মানুষ, সেটা মাইনরিটি বুথ হোক আর অমাইনরিটি বুথ, ওগুলা মাইনরিটি বুঝি না। পশ্চিমবাংলার বাঙালি, জন্মগত বাঙালি, সেটা জাতি ধর্মতে যেই হোক না কেন, তুই মুই কুন্না গেল্লু রে, ধরিন মারিন, এই যে ব্যাপার স্যাপার গুলো আছে, ধর এগুলা কোনো বাত নেই, যা হবে দেখা যাবে এসব। আর যে রাজনৈতিক দল এগুলোকে ইন্ধন দিচ্ছে, চুলকেছে। আচ্ছা, আমি মোফাক্কেরুল ইসলাম, আমার বুথ, আমার ইটাহার বিধানসভার ইটাহার অঞ্চলের পোরশা বুথের আমি ভোটার, বুঝতে পারলেন না? পোরশা, আমি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার ইটাহার অঞ্চলের পোরশা বুথ আছে, ওই বুথের আমি ভোটার। কি বুঝলেন? ওই বুথের ভোটার হঠাৎ করে নাই। তো এইগুলো ব্যাপারটা কেমন না? আর আমার নামটা না থাকাতে ইটাহারের পোরশা বুথের কেউ চুলকেছে। বোঝাতে পারছি আপনাকে যে আপনার বাড়ি কোথায়, আপনার বিধানসভা কি, আপনার অঞ্চল কি, আপনার বুথ কি, ওই বুথে আপনার ভোটার লিস্টে নাম নেই আগামীকালকে। আর ওইটার জন্য এই যে যেরকম আমি বলছি আপনাকে যে আমি উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার ইটাহার অঞ্চলের পোরশা বুথের আমি ভোটার, আর আমার আগামীকালকে নাম নেই। আর আমি শুনতে পেলাম আমার পাড়ার অমুক 3 ফুটিয়া নেতা বা 3 দিনের বৈরাগী যে ভাতকে বলে অন্ন, তার চুলকানির জন্য আমাকে এই হয়রানির শিকার হইতে হয়েছে। আমি কি বোঝাতে পারছি? আমার বুথের বা আমার পাড়ার একটা চিরকুট নেতা, ওই চিরকুট নেতার চুলকানির জন্য আমি পরে জানতে পারলাম, ধরুন আগামীকালকে আমার ভোটার লিস্টে নাম নেই, তো আমি জানতে পারলাম, খোঁজ নিব কি হয়েছে, কেন হয়েছে, কিসের কারণে হয়েছে, উমুক হয়েছে তুমুক হয়েছে। আর জানতে পারলাম যে আমাদের পাড়ার একটা 3 ফুটিয়া চিরকুটিয়া নেতা, সেটা পার্টি যেই হোক, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, যেই হরিদাস পাল হয়ে যাক, কোনো একটা হরিদাস পালের জন্য আমার নামটাতে কোনো কিছু হয়েছে, আর আমি সেটা জানতে পারলাম। আর ওই হরিদাস পাল ওই পাড়াতেই থাকবে, আমিও থাকবো। আল্লাহু আকবার। বোঝাতে পারলাম না মনে হয়, আমি পেরেছি কি? হ্যাঁ, আমি কি বোঝাতে পারলাম? এই যে এসআর ফেসার হচ্ছে, এসআর ফেসারে আর একবার ঠান্ডা মাথায় যারা শুনছে ভিডিওটা শেয়ার করে দেন, যে আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ইটাহার বিধানসভার ইটাহার অঞ্চলের পোরশা বুথের আমি ভোটার। পোরশা, PORSA, পোরশা, ওই বুথের আমি ভোটার। আমার বাপ ভোটার, বুঝতে পারলেন না? আমার মা ভোটার,
আমাকে যারা জন্ম দিয়েছে তারাও ওখানকার ভোটার, তারা বেঁচে আছেন আল্লাহর রহমতে। এইবার আগামীকালকে দেখছি যে ওই লিস্টে আমার নাম নেই। ভোটার লিস্ট বেরিয়েছে, এসআইআর। তাহলে উত্তর দিনাজপুর জেলা খুঁজবো, খোঁজার পর আমার বিধানসভা খুঁজবো, বিধানসভা খোঁজার পর আমি ওই খুঁজবো, আমার অঞ্চলের খুঁজবো, অঞ্চলের পর পার্ট নাম্বার বা অংশ দিয়ে আমার বুথের লিস্ট দেখব, সবার নাম আছে, এলি তেলি সবার নাম আছে, আমার নামটা নেই। পরে এবার জিজ্ঞাসা করো, আমি কলকাতায় আছি, ফোন করব, কি হয়েছে, নাম নাই, কি ব্যাপার, উমুক তুমুক। আমাকে কেউ বলল যে আমাদের পাড়ার চিরকুট নেতা আছে, কোন পার্টির, না তো কোনো একটা পার্টির, সেটা বিজেপির হোক, তৃণমূলের হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, আই ডোন্ট কেয়ার, যেই লোক হোক, ওই চিরকুটুয়া চুলকেছে। ওই চুলকানির কারণে উকিলবাবু আপনার ভোটার লিস্টে এই ঘটনা ঘটেছে। আর ওইটা শুনে আমি একটা ফুলের মালা কিনবো, একটা ডাব কিনবো, ডাবের জল, ফুলের মালা, 1 পোয়া মিষ্টি নিয়ে যাব, হ্যাঁ, গিয়ে জিজ্ঞাসা করবো, জামাইবাবু ই ক্যা বাত হো গিয়া, তোমার চুলকানির কারণে আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ হো গিয়া। ওরে বাপ রে বাপ, আমি কাঁদতে লাগবো, ধট মশাই, কাঁদতে লাগবো আমি। ও মোচ তো নাই, মোচে তা দিব কি করে, মোচ তো নাই। আচ্ছা, এই যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে একটা সাধারণ মানুষ, বুঝতে পারলেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেলে একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যদি 14 বার এরকম নাটকের শিকার হয়, হয়রানির শিকার হয়, তাহলে আল্লাহ ভালো জানে, আমি জানি না কিছু। দেবদাস কুন্ডু, মাতব্বরি মারাতে হবে না, 11টা রাজ্যে কি হচ্ছে ওইটা আমার দেখার দরকার নাই। 11টা রাজ্যে এসআর হচ্ছে, আপনার মাথা ব্যথা কেন? হ্যাঁ, 11টা রাজ্যে কি হচ্ছে। আচ্ছা, কেরালা রাজ্যে কত কি হয় আপনি করেন সেটা? কেরালা রাজ্যে, কেরালায় যান, কেরালায় গিয়ে ঘুরে আসবেন একবার, কেরালায় একই দোকানে অনেক কিছু পাওয়া যায়, করেন আপনি? মানে এসআইআর এর বেলা আমি অন্য রাজ্য দেখব, আর ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবোধ সমস্ত কিছু দেখার সময় না ওই ইউপিতে কেন মারছে, এখানে কেন হয়েছে, ওখানে এই, মানে আপনি এসআইআরটা শুধু অন্য রাজ্যে দেখতে যাব নাকি? আর একে অপরের ভ্রাতৃত্বটা আমি এখানে দেখব না। ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, ভারতবর্ষ জিন্দাবাদ, এটা এখানে দেখবো না। ওই শুধু এসআইআরটা হচ্ছে আসাম মে হো রা হ্যায়, কুছ নেই হো রা হ্যায়, পশ্চিমবাংলা নিয়ে মাথা খারাপ কেন? কেরালায় হচ্ছে, আপনার মাথা ব্যথা কেন? তাই নাকি? কেরালার মতন সুন্দর রাজ্য এবং ভ্রাতৃত্ববোধ, ওখানে জাতপাতের ব্যাপার নেই। হ্যাঁ কুন্ডুবাবু, বৃদ্ধ তো হয়ে গেলেন, কদিন পর মারা যাবেন, চিতায় গিয়ে ধোঁয়া উড়িয়ে দিবে, চিতাতে শুয়ে ধোঁয়া উড়িয়ে দিবে মৃত্যুর পর, কদিন পর মারা যাবেন, মাথা থেকে নোংরাগুলো বের করা যায় না? 11টা রাজ্যে কি হয়েছে ওইটা নিয়ে মাথা খারাপ? এসআইআর 11টা রাজ্য হচ্ছে, আর পশ্চিমবঙ্গে সেম। যান, বিহারে মাছ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দেন। হ্যাঁ, বিহার মে কেন মে বন্ধ করে দিয়া, তাহলে বিহারে বন্ধ করেছে মাছ, আমরাও খাবো না মাছ, কুন্ডু বাবু আমি, নাকি? আচ্ছা, আরে পণ্ডিত, আই লাভ ইউ দেবাশিস কুন্ডু বাবু, বাট আই লাভ ইউ হৃদয়ে জায়গা দি, অহেতুক এখানে উঠলে মাথা এরকম ফেলে দেবো ঝাঁকি মেরে, মাথায় উঠে নাচার চেষ্টা করবেন না। পণ্ডিত আপনি একাই, আর আমরা সব বোকা, ঘাস খাই। 11টা রাজ্যে কি হচ্ছে দেখেন, নিশ্চয় দেখতে যাব। ওখানে মন্দিরের পাশে মসজিদ আছে, কত শান্তি শৃঙ্খলা বলে, একই হোটেলে বিভিন্ন রকম জিনিস, ওইগুলো না, ওগুলোতে আমি না, আমি শুধু এসআইআরটা দেখবো। সরি, আই কান্ট।
বৃদ্ধ হয়ে গেলেন, কদিন পর মরতে যাবেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞান নেই নাকি? বর্তমান পরিস্থিতিতে কি চলছে গোটা রাজ্যে, কোথায় কি হচ্ছে, অকারণে বিভিন্ন রকম নামের জন্য হেনস্থা হচ্ছে, ওই দিকে আপনি নেই। আপনার পাড়ায় আপনার যে সেবা করেছে, সেই যে আপনার বাড়ি পরিষ্কার করেছে, সেবা করেছে, যে রাজমিস্ত্রি আপনার বাড়ি বানিয়েছে, সেই রাজমিস্ত্রির ভোটার এই এসআইআর এর সময় নামের ভুল এসেছিল, হেল্প করেছেন আপনি, পণ্ডিতগিরি মারাচ্ছেন এখানে। আপনি যে বেঁচে আছেন, আপনি যে কদিন পর মরবেন, একটা সাধারণ মানুষের এই যে এসআইআর এর একটা হয়রানি গেল, এই হয়রানিতে আপনার ভূমিকা কি পণ্ডিত? হ্যাঁ পণ্ডিত, ভূমিকাটা কি আপনার? শুধু পণ্ডিতই মারানো ভূমিকা? নিজের এলাকাতে, নিজের বাড়ির পাশে আপনার যে উপকার, আপনার যে গাড়িটা মুছে দেয়, আপনার রান্নাঘরে যে রান্না করতে আসে, আপনার যে এই করে, উমুক করে, তুমুক করে, যারা আপনার সাথে রিলেটেড, নিশ্চয়ই আমি আপনার বাড়ির পাশে বাড়ি নয়, আপনার বাড়ির পাশে তো কেউ আছে রে বাবা, তারা যে এসআইআর নিয়ে এত হয়রানি হলো, আপনার ভূমিকাটা কি পণ্ডিত বাবু? আপনার কাছে জানতে চাইছি আমি। ওই দিকে কিছু নয়, না 11টা রাজ্যে হচ্ছে, এখানে আবার এত কি? আরে 11টা রাজ্যে অনেক শান্তিতে তারা বাস করছে, কোন রকম ডিস্টারবেন্স নেই, রাজনৈতিক কারণে কোন রকম হানাহানি নেই, কোন রকম মারামারি ঝগড়া কিচ্ছু নেই, কোন রকম জাত পাত নিয়ে গন্ডগোল নেই, কিছুই নেই। ওইগুলো আপনি দেখবেন না, শুধু এসআইআর এর ব্যাপার সময় দেখবেন, আর বাকি যা ইচ্ছা তাই হয়ে যাক নাকি? সরি, দ্বিচারিতা মনোভাব নিয়ে আমার ফেসবুকে এসে কমেন্ট করতে আসবেন না, দরকার নেই। সরি, আমাকে ফলো করারও দরকার নেই আপনার। সঠিক কথা যদি বলতে পারেন, সঠিক মানসিকতা যদি থাকে, সঠিক গঠনমূলক যদি কমেন্ট করতে পারেন, করবেন, উত্তর দিব। উকিল মানে উত্তর দেওয়া কাজ, করুন না, প্রশ্ন করুন, কিন্তু অহেতুক এটা কেন ওইটা কেন বলতে আসবে না। সরি, তখন মাথায় অন্য কিছু উঠে যায়, বুঝতে পারলেন না? কারণ সাধারণ মানুষ আজকে গোটা রাজ্যের এদিক থেকে ওই দিক, ডান বাম, উপর নিচ, সাইড বাম, সব ব্যস্ত হয়ে আছে এই সব ক্যারিক্যাচার নিয়ে। একটা মানুষ ইনকাম করবে কি করে, খাবে কি করবে, এগুলো ভাবা বাদ দিয়ে কাগজপত্র ব্যাগে করে নিয়ে দৌড়াদৌড়ি করছে। তাই সাধারণ মানুষ যারা আছে তারা নিশ্চিত থাকেন, আগামী দিন যদি নাম কাটা যায়, নাম বাদ যায় বা আর কিছু হয়, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, সবই আছে, চিন্তিত হওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, হয়রানিটা হবে, আর যে রাজনৈতিক দল, যে পার্টি এই হয়রানিগুলো করছে, এর উচিত শিক্ষা কিন্তু এবার দিতে হবে। এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো কথা কাহিনী মানা যাবে না। এই যে সমস্ত রকম নাটক, বছরে 14 বার 72 বার লাইন, বাপের কাগজ দেখা, মায়ের কাগজ দেখা, লুঙ্গি তোল, লুঙ্গি খোল, কাগজ নে, এই কর সেই কর, এই ডান দিকের বগলটা একটু উঠা, এতবার আর পারা যাবে না। এই যে পিঠ ঠেকে গেছে বিভিন্ন রকম, সেই যেদিন থেকে এসছে খালি এই কর ওই কর, উমুক কর তুমুক কর। এর জন্য যে রাজনৈতিক দল দায়ী, আর যারা নিজেকে মুচমুচ করে হাসছে, এই হাসি এবং এই দায়ী, সামান্য লাভের কারণে নিজের লোভ লালসা দেখতে গিয়ে এই সমস্ত মানুষগুলোকে সুযোগ করা যাবে না। আর এই নির্বাচন কমিশন তো দেখা যাক না কালকে কি করছে। নির্বাচন কমিশন আগামীকাল কি লিস্ট বের করছে। নির্বাচন কমিশন মানে বিশাল কিছু নয়, এটা সংস্থা। আমাদের দ্বারা নির্বাচন করা একটা সরকার, ওই সরকার ওই সমস্ত নাম টাম লিস্ট ফিট পাঠিয়ে, কালকে যদি মনে করা যায় তো আমি মোফাক্কেরুল ইসলাম নির্বাচন কমিশনার হতে পারি, কিন্তু করলে তো হবে না, বুঝতে পারলেন না? তো এই সব কোনো ব্যাপার না। নির্বাচন কমিশন মানে মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন, এরকম ব্যাপার নয়। কিন্তু
নির্বাচন কমিশন একটা সংস্থা যাদেরকে দায়িত্বে রাখা আছে যে তোরা বাবা এই এই ব্যাপারগুলো দেখিস। এবার তারা যদি ফেলিওর হয়, তারা যদি কাজ করতে গিয়ে কারো ওই গুতোগুতিতে অরিজিনাল পথ থেকে পথভ্রষ্ট হয়, তাহলে ওকে ভাই, হু আর ইউ, আই লাভ ইউ, হ্যাঁ, হু আর ইউ, আই লাভ ইউ। আহামরি কিছু না, বিশাল ব্যাপার না, সরি, এটা সংস্থা যে দায়িত্বে আছে, এর থেকে বেশি কিছু না। আর নাম বাদ চলে গেছে, নাম ইয়ে হয়ে গেছে, মানে আতঙ্কিত হওয়ার ব্যাপার নাই। কেন আতঙ্কিত হবেন? আপনার বাপ দাদর 14 গোষ্ঠী এখানকার। কাগজের ফল্টের জন্য যদি তারা করে তো কাগজ ঠিকঠাক করে জমা দিতে হবে, আবার কি আছে এত? সরি, সকলে ভালো থাকুন। আগামী কালকে কিভাবে কি হচ্ছে দেখা যাবে। আর রোজা রমজান চলছে, রমজান মাসে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জায়গায় মসজিদগুলো সেজে উঠেছে রং ফং করে, লাইট ফাইট জ্বালিয়ে, ও সেহরি ইফতার বিভিন্ন রকম ব্যাপার চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এবং এই যে শাহানুর, নবাব, তারিকুল, আবদুল্লাহ লস্কর, যারা দেখছে নবাব, এই যে বিভিন্ন রকম আপনাদের এলাকায় মসজিদগুলো কত সুন্দরভাবে সেজে উঠেছে, একটু দেখা, ভিডিও দে, পোস্ট কর। হ্যাঁ, যাই হোক, ভালো থাকুন, পরে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।